ইলিয়াস হোসেন তো আমারকেও বদনাম করেছে। আমাকেও অনেক কিছু খারাপ কথা বলেছে। পিনাকি ভট্টাচার্যর আমি দেখি যে উনার প্রত্যেকটা কথা উনি একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছে। এনালাইজ গুলো হয়তো একটু আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, বাট যেগুলি বলছে কোনগুলো মিথ্যা আমি বলতে পারব না। কনক স্যারেরও আমি দেখি যে সে খুব আ ভারসাম্যপূর্ণ। তার ভাষাটা খুব মার্জিত। এখন এই পলাতক প্রধানমন্ত্রীর উপরে মানুষ এত ক্ষুব্ধ, আপনারা দেখেছেন ইট খুলে নিয়ে এসছে, খাবার নিয়ে এসছে, তার কাপড়-চোপড় নিয়ে এসছে, ফার্নিচার-টার্নিচার সব নিয়ে আসছে। তো এই অবস্থায় মানুষ যদি জানতো যে ক্যান্টনমেন্টের ভিতরে আছে, সেই ক্যান্টনমেন্টে আক্রমণ করত মানুষ। তখন এই লক্ষ, লক্ষ মানুষকে ঠেকানোর সেনাবাহিনী কোনোদিন সেনাবাহিনী কিন্তু গুলি করত না। তো লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপাতত সামাজিক মাধ্যমেও থাকেন দেখি, বা এই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ারকে নিয়ে আপনার বক্তব্য কি? তারা তো বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেয়, ভিডিও প্রকাশ করে, আবার ভালো কাজও করে। হ্যাঁ, এখন আম পিনাকি ভট্টাচার্যর আমি দেখি যে উনার বক্তব্য অনেক তথ্যবহুল। ফ্যাক্টস অ্যান্ড ফিগারস দিয়ে উনি হাওয়ার উপরে কথা খুব কম বলেন। আর প্রত্যেকটা কথা উনি একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছে। এনালাইজ গুলো হয়তো একটু আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, বাট যেগুলি বলছে কোনগুলো মিথ্যা আমি বলতে পারব না। ১ নম্বর। আর এগুলো অনেক কিছু আছে যেগুলো মানুষ জানে না, মানুষের জানা উচিত। দেশের স্বার্থে। কনক স্যারেরও আমি দেখি যে সে খুব আ ভারসাম্যপূর্ণ। তার ভাষাটা খুব মার্জিত। ৩ জনের মধ্যে যাদের নাম বলেছেন আপনি। তার ভাষা খুব মার্জিত এবং তার একটা মোটামুটি তথ্য আমি তো ইলিয়াস হোসেন এবং কনক স্যারের সাক্ষাৎকারও দিয়েছি। পিনাকির সাথে আমার সাক্ষাৎকার হয়নি। বাট এমনি WhatsApp এ যোগাযোগ আছে। ইলিয়াস আ হোসেন তো আমারকেও বদনাম করেছে। আমাকেও অনেক কিছু খারাপ কথা বলেছে। তো আমি তো এর আগে আমার ১ম ইন্টারভিউ কিন্তু ইলিয়াস হোসেনের কাছেই ছিল হাসপাতালে ভর্তি অবস্থায়। তো এবং তারপরে আমি বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি। তার ভাই নিয়েছে। তার যে লঞ্চিং অনুষ্ঠান হলো গত বছরের ১৬ই জুলাই বোধহয়, আবু সাঈদ শাহাদাত দিবসে। আমার তখন আমি বইটা লিখছি কিন্তু তার একেবার বারবার ফোন করে, করে অনুরোধ করার ফলে আমি ওটাতে গিয়েছিলাম। এবং আমি কথা বলতে চাইনি। জোর করে আমাকে কথা বলতে বাধ্য করেছে। কিন্তু আমি যখন কনক স্যারের সাথে ইন্টারভিউতে আমি কয়েকটা কথা বলেছি যেগুলোকে সে চ্যালেঞ্জ করে আমার নামে অনেক খারাপ কথা বলেছে। এরপরে তারা আমাকে আর যখন ইন্টারভিউর জন্য বলেছে আমি বলছি না উনি আমার ভাষাতে যেভাবে বলেছেন এটা আমার কাছে গ্রহণযোগ্য না। উনি বলেছেন আমার মাথা কিনে নিয়েছে। উনি বলেছেন যে আম আমি বলেছি যে ৬২৬ জনকে যে আশ্রয় দেওয়া হয়েছিল। আমি বলেছি যে এই ৬২৬ জনকে আমি সেনাপ্রধান হলে আমিও আশ্রয় দিতাম। কিন্তু আমি ছেড়ে দিতাম না। আমি সরকার স্থিতিশীল হলে সরকারের কাছে হ্যান্ড ওভার করতাম। কিন্তু আশ্রয় দেওয়া ভুল হয় নাই। কারণ একটা মানুষ বিপদে পড়ে আসছে, আমি একটা সশস্ত্র বাহিনী। আমি যদি তখন তাকে আশ্রয় না দেই, সে ভুল করেছে, ঠিক করেছে, অন্যায় করেছে, ন্যায় করেছে আমি তো জানি না। আমি যদি আশ্রয় না দেই, সে বাইরে গেলে তাকে হত্যা করবে। একসময় আমাকে তখন বিচারের মুখোমুখি হতে হবে যে, "তোমার শক্তি ছিল, ক্ষমতা ছিল, তুমি আশ্রয় দাও নাই কেন? তুমি সরকারের একটা বাহিনী। তুমি তারপরে সরকারের হাতে হ্যান্ড ওভার করতা।" তো সেই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। আর পলাতক প্রধানমন্ত্রী সম্পর্কে আমি বলেছি, আমি হলে আমিও তাকে চলে যেতে দিতাম। কারণ সেনা বাংলাদেশে রাখলে তাকে কোথায় রাখতাম আমি? সেনানিবাসে? ৯০ সালে তো মানুষ এত উগ্র, এত আগ্রাসী, এত আপনার উচ্ছৃঙ্খল ছিল না। তখনই তো এরশাদের অভ্যুত্থানের সময় মানুষ প্রায় ক্যান্টনমেন্টে ঢুকে যায়। আর এখন এই পলাতক প্রধানমন্ত্রীর উপরে মানুষ এত ক্ষুব্ধ, আপনারা দেখেছেন ইট খুলে নিয়ে এসছে, খাবার নিয়ে এসছে, তার কাপড়-চোপড় নিয়ে এসছে, ফার্নিচার-টার্নিচার সব নিয়ে আসছে। তো এই অবস্থায় মানুষ যদি জানতো যে ক্যান্টনমেন্টের ভিতরে আছে, সেই ক্যান্টনমেন্টে আক্রমণ করত মানুষ। তখন এই লক্ষ, লক্ষ মানুষকে ঠেকানোর সেনাবাহিনী কোনোদিন সেনাবাহিনী কিন্তু গুলি করত না। আপনারা দেখেন বাংলাদেশের ইতিহাস সেনাবাহিনী অনেক ক্রাইসিস পিরিয়ডে গেছে। কখনো কিন্তু জনগণের কিন্তু গুলি করেনি। এবার আমি বন্দী অবস্থায় শুনলাম যে শেষের দিকে বোধহয় ১ বার না ২ বার ফায়ার করেছে ১ টা ২ টা। কিন্তু ম্যাসিভ হারে কখনোই কিছু করে নাই। তো সেনাবাহিনী যদি দেখতো জনগণ ঢুকে যাচ্ছে, সেনাবাহিনী কিছু করত না। গুলি করত না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যায় না আগে কখনো। আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন। সবসময় জনগণের পক্ষেই থেকেছে সেনাবাহিনী। 75 বলেন, 90 বলেন, 71 বলেন। সবসময় সেনাবাহিনী জনগণের সাথে থেকেছে, জনগণের পক্ষে থেকেছে।
যত নির্বাচন বলেন, যত প্রাকৃতিক দুর্যোগ বলেন, যেকোনো কিছুতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করেছে। যদি সেনাবাহিনী সেনানিবাসে নিয়ে রাখতো, ক্যান্টনমেন্ট ভেঙে মানুষ ঢুকে যেত এবং তখন অস্ত্রাগার লুট হতো। হাজার, হাজার মানুষ যদি অস্ত্রাগারে অস্ত্র লুট করে ওদেরকে মারার চেষ্টা করত, তখন আপনি কি করতেন? আরেকটা গৃহযুদ্ধ বেজে যেত। তো এই অবস্থায় ইলিয়াস হোসেন বলেছেন যে, যদি কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে রাখা হতো, আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়ার যুগে তাকে যদি ফ্লাই করে কুমিল্লা ক্যান্টনমেন্টে নামানো হতো, ওর রাখানো হতো, এটা কয়দিন লুকাতে পারতেন আপনি? কয়দিন লুকিয়ে রাখতে পারতেন যে, হ্যাঁ, সে এখানে ক্যান্টনমেন্টটা নাই, এটা ২ দিন ৩ দিন সৈনিকরা তো জানিয়ে দিত। তাই না? এখন তো সবার হাতে মোবাইল আছে। সেনাপ্রধান বক্তৃতা কি বলল, সেনাপ্রধান বক্তৃতা শেষ করার আগে তো সোশ্যাল মিডিয়া চলে আসতেছে না? তো সে হয়তো ইলিয়াস হোসেন আমাকে কাউন্টার করেছে যে, উনি নিশ্চিত কুমিল্লায় নিয়ে গিয়ে রাখলে তাকে নিরাপদে রাখা যেত। কুমিল্লা কেন বললেন আমি জানি না। বুঝতে পারো বড় একটা আরো বড় ক্যান্টনমেন্টও আছে। ঢাকার আশেপাশে বড় ক্যান্টনমেন্টের অভাব নেই। ঘাটাইল আছে, রাজেন্দ্রপুর আছে। ওগুলো কোনো সমস্যা না। সাভার তো আরো বড়। যাই হোক এখন আম আমি মনে করি তারা, আমি যেটা শুনেছি, আমি তো তখন বন্দী ছিলাম। আ ডক্টর পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারা, তারা কনক সারা তো ডক্টর বোধহয়। তো উনারা এই জনমত গঠনের বিশাল ভূমিকা পালন করেছে। উনাদের এই কার্যক্রম অব্যাহত থাকা উচিত। তো ভাষাগুলো উম একটু মার্জিত হলে ভালো হয়। কারণ এটা ব্যক্তিগত আক্রমণ তো যতটুকু সম্ভব না পারলেই ভালো। তারপরে করলে অন্তত মার্জিত ভাষায় করা উচিত। এটা তো কোনো শোভনীয় না। অশালীন ভাষা ব্যবহার করা, কুরুচিপূর্ণ ভাষা এটা না করে, বাট জাতির বিবেক জাগ্রত করার জন্য তাদের ভূমিকা অব্যাহত রাখা উচিত।